নমস্কার, স্বাগত সিটিভিএনে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান। আর এই মুহূর্তের অনুষ্ঠান মানেই এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমাদের সকলের বিশেষ মনোযোগ দেওয়ার অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠান অবশ্যই ভবিষ্যৎ গড়ার কাজে আপনাকে আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে। কারণ যে অনুষ্ঠানই বলে এক নতুন দিগন্ত, উচ্চশিক্ষায় অ্যাডামাস। আর এই অ্যাডামাস হাজারো ছেলে মেয়ে, হাজারো পড়ুয়া, তাদের স্বপ্ন জড়িয়ে রয়েছে অ্যাডামাসের সঙ্গে। শুধু তাদের স্বপ্নই নয়, তাদের পথ চলার পথের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা বলতে পারি। এবং এই গোটা বিষয়ে অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব। কী নিয়ে আলোচনা করব? ভবিষ্যৎ আমরা সকলেই গড়ে তুলতে চাই। এই করোনার অতিমারী পরিস্থিতি, এই প্যান্ডামিক সিচুয়েশন, এই গোটা পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা কেউই আমাদের অগ্রসরের পথে থেমে থাকি না। ঠিক সে কারণেই এই অ্যাডামাস ইউনিভার্সিটি ঠিক কীভাবে আপনাকে সাহায্য করতে পারে, আপনাদের সাহায্য করতে পারে, তা নিয়েই আজকের এই গোটা পর্বটায় আমরা থাকব। আপনারা সরাসরি কথা বলতে পারেন যারা রয়েছেন, আপনাদের প্রপার গাইডলাইন দেবে বলে, অর্থাৎ প্রপার ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পথ বলতে পারেন। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে আমার সঙ্গে এই মুহূর্তে আজকে যারা রয়েছেন তাদের সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন মিস্টার অভিক দে, প্রেসিডেন্ট অ্যান্ড বিজনেস হেড, চ্যান্সেলর সেল। স্যারকে অনেক অনেক স্বাগত জানাবো। এবং তার পাশাপাশি আমার সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর নবীন দাস, আমি তাকেও স্বাগত জানাবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এবং আমি দুজনের কাছেই ধাপে ধাপে যাওয়ার চেষ্টা করব। প্রো ভিসি চ্যান্সেলর, ডিন বিজনেস অ্যান্ড ইকোনমিক্স প্রফেসর নবীন দাস, তিনিও রয়েছেন। আমি সকলের কাছেই যাব এবং এই গোটা বিষয় নিয়ে শুরুতেই যে প্রশ্নটা সামনে আসছে, আমি অভিক স্যারের কাছেই যাওয়ার চেষ্টা করব যে এই মুহূর্তে যা পরিস্থিতি এবং তার পাশাপাশি শুধুমাত্র রিপ্লেসমেন্ট বা প্লেসমেন্ট তো নয়, তার আগে একজন পড়ুয়া অ্যাডামাস ইউনিভার্সিটিতে আসলো, তাদের ঠিক একটা প্রপার গাইডলাইনের মধ্য দিয়ে নিয়ে যাওয়া, একটা যোগাযোগের পথ তাদের সামনে তুলে ধরা এবং ভবিষ্যতের পথ যাতে আরও সুগম হয় সেই পথে এগিয়ে দেওয়া। এই গোটা প্রক্রিয়াটা কী করে হয় স্যার? দেখুন, আমি আপনাকে প্রসিডিওরটা একটু বোঝানোর চেষ্টা করব, যেটা আমরা অ্যাডামাস ইউনিভার্সিটিতে ফলো করি। হ্যাঁ, পড়াশোনা তো হয়, অ্যাকাডেমিক্স আমাদের বিভিন্ন কোর্স আছে, ডক্টর দাস নিশ্চয়ই বলবেন। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করব যে আমাদের তো বেশিরভাগ ছেলের বা মেয়ের প্রাইমারি উদ্দেশ্য থাকে একটা চাকরি পাওয়া। অনেকে অনেক কিছু করতে চান, উচ্চশিক্ষাতে যেতে চান, কেউ প্রাইমারি চাকরি করবেন, কেউ হয়তো ব্যবসা করবেন। কিন্তু যারা চাকরি চান এবং চাকরি পেতে চান, তাদের চাংটাই কিন্তু সবথেকে বড়। আমরা কি করি, আমরা যেটা দেখেছি আমাদের অভিজ্ঞতা দিয়ে, যে আমাদের ইন্ডাস্ট্রি যা চায়, ইন্ডাস্ট্রি অ্যাকসেপ্টেবিলিটি যেটা হয় বা অ্যাকাডেমিক যেটা পড়ানো হয়, সেটার মধ্যে একটা গ্যাপ থেকে যায় এবং ইন্ডাস্ট্রি চাহিদাটা নতুন নতুন করে ক্রমশ পাল্টায়। সেই জন্য অ্যাকাডেমিক ওই গ্যাপটা মেনটেন করতে পারে না। আমরা এটা চালু করেছি, সেটা হচ্ছে যে আমরা এখন স্কিল গ্যাপ এইটাকে কমানোর জন্য, যাতে একটা ছেলে বা মেয়েকে জব রেডি করা যায়, তার জন্য আমরা কিন্তু আলাদা করে ট্রেনিং দিই, যেটা আমাদের কারিকুলামের বাইরে। সেটা সফট স্কিল হতে পারে, সেটা হতে পারে যে তার যে সাবজেক্টে সে চাকরি পেতে চাইছে তার উপর আরও ইনডেপথ ট্রেনিং, সেটাও হতে পারে। আমরা অ্যাসেসমেন্ট করে দেখবার চেষ্টা করি কোথায় তার গ্যাপ আছে, ইন্ডাস্ট্রি কী চাইছে, সেটাই আমরা পূরণ করার চেষ্টা করি থ্রু দিস প্রোগ্রাম। তারপরে তো তাকে জিডিতে বসানো বা প্লেসমেন্টে বসানো হলে তাহলে তার সাফল্য পাওয়ার সুযোগটা অনেক বেড়ে যায়। একেবারে। এবং সেই জায়গা থেকে আমি একবার নবীন স্যারের কাছে আসবার চেষ্টা করবো। নবীন স্যার, যে বিষয়টা, অর্থাৎ অবশ্যই আমরা প্লেসমেন্টের দিকটা নজর রাখবার চেষ্টা করবো বা আরও যা যা ইনফ্রাস্ট্রাকচার আছে সবটাই একটু একটু করে জানবো। তবে তার আগে তোমাদেরকেও বলি, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার রয়েছে, চাইলে ফোন করতে পারো। এবং যার যা প্রশ্ন রয়েছে, অনেকেই হয়তো এগোতে চাইছো কিন্তু সঠিক পথ, কারণ এই সময়টা না আমরা অনেক বেশি দিশেহারা হয়ে যাই, তাই একটা ঠিক নির্দিষ্ট পথ খুঁজে নেওয়াটাই কিন্তু নেই, যাতে সকলের সহযোগিতা হয়, সে কারণেই এই অনুষ্ঠান। আমি নবীন স্যারের কাছে আসবার চেষ্টা করবো। নবীন স্যার, ঠিক কী কী কোর্স রয়েছে বা ঠিক কী কী সুযোগ সুবিধে রয়েছে যাতে ছেলেমেয়েরা অনায়াসেই অ্যাডামাসের হাত ধরে তারা এগিয়ে যাচ্ছেন এই সময় দাঁড়িয়ে? দিদি, প্রথমেই বলি, আগের চেয়ে এখন কিন্তু আমাদের পথ অনেকগুলোই খুলে গেছে, নতুন পথ অনেকগুলোই খুলে গেছে, চাকরির ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে। বলা বাহুল্য যে ধরো 5 বছর বা 10 বছর আগে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি ছাড়া মনে হয় লোকের কাছে আর কোনো পথ থাকতোই না। এখন মোটামুটি এমন কোনো পথ নেই বা এমন কোনো প্রফেশন নেই যার পড়াশুনো ইউনিভার্সিটিতে হয় না। কামিং স্পেসিফিক্যালি টু অ্যাডামাস ইউনিভার্সিটি,
প্রথমে বলে রাখি, অ্যাডামাস ইউনিভার্সিটি ইজ আ মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড টিচিং ইউনিভার্সিটি। এখানে শুধু পড়াশোনাই হয় না, প্রত্যেকটা বিষয়ে এখানে রিসার্চও হয়। এই যে 10টি ডিসিপ্লিন আমি বললাম, এগুলো কিন্তু আবার প্রত্যেকের মধ্যে 3-4টে করে ডিপার্টমেন্টও আছে। তাই আমি যদি ডিপার্টমেন্ট দেখি, আমাদের ইউনিভার্সিটিতে প্রায় 30খানার মতো ডিপার্টমেন্ট, স্টার্টিং ফ্রম মাইক্রোবায়োলজি টু বেঙ্গলি টু ইংলিশ টু ম্যানেজমেন্ট টু সায়েন্স, টেকনোলজি, মিডিয়া, কি নেই। এই 10টা স্কুলের সবগুলোই যে প্রথমে আমাদের স্টার্টিং থেকে ছিল তা নয়। গত 2-1 বছরে আমরা যে সব নতুন এরিয়াতে চাকরির সন্ধান আছে বা সুযোগ আছে বা ক্যারিয়ার গড়ার একটা সুযোগ আছে, আমরা সেই সব নতুন নতুন এরিয়াতে আমরা প্রোগ্রাম নিয়ে এসেছি, স্কুল খোলা হয়েছে। রিসেন্টলি, জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, রিসেন্টলি আমরা একটা স্কুল খুলেছি, স্কুল অফ স্মার্ট এগ্রিকালচার। সি, ইভেন নাও ইন্ডিয়া কিন্তু ইজ ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। কোয়াইট আ লার্জ সেকশন অফ আওয়ার পপুলেশন আর ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। আমরা প্রত্যেকেই উই আর প্রাইমারিলি ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার, সেই জন্য এই সেক্টরটাকে প্রাইমারি সেক্টর বলা হয়। বাট আনফর্চুনেটলি, ইন স্পাইট অফ হ্যাভিং সাচ আ হিউজ ল্যান্ড মাস, আমাদের কিন্তু প্রোডাক্টিভিটি অফ এগ্রিকালচার ইজ ভেরি ভেরি লো, ভেরি লো। এই যে নতুন স্কুল আমরা খুলেছি, এতে কিন্তু আমরা নতুন প্রযুক্তি নিয়ে এসে এই প্রোডাক্টিভিটিটাকে বাড়াবার চেষ্টা করব in Indian agriculture. So that way, this is a new university, new school, which we feel that in the days to come will chart newer paths. ঠিক সেরকম আরও অনেকগুলোই ডিপার্টমেন্ট খোলা হয়েছে, নতুন নতুন প্রোগ্রাম আনা হয়েছে। ট্রেডিশনাল যে প্রোগ্রামগুলো ট্রেডিশনাল ইউনিভার্সিটিতে চালু থাকে বা আছে এখনও, আমরা তার থেকে একটু আলাদা করে একটু জব ওরিয়েন্টেড, একটু আউটকাম ওরিয়েন্টেড প্রোগ্রামস চালানোর চেষ্টা করি। একদম, এবং সেই হাত ধরে অবশ্যই, যেহেতু আলোচনার একেবারেই সূত্রপাত, তাই একটু একটু করে আমরা বিস্তারিত আরও অনেক কিছুই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। দেখুন, একেবারে টেলিভিশন সেটের উপরে রেড স্ক্রলে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, আর তাছাড়াও ঠিক নিচে অ্যাডামাস ইউনিভার্সিটির হেল্পলাইন নম্বর যাচ্ছে। আমি তাও একবার আপনাদেরকে হেল্পলাইন নম্বরটা বলে দিচ্ছি, 6292190233। এছাড়াও আরও একটি নম্বর রয়েছে 9874715555। হেল্পলাইন নম্বর রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইট, সেই নির্দিষ্ট ওয়েবসাইট, সেটাও যাচ্ছে স্ক্রলে, আপনারা নোট ডাউন করে নিতে পারেন। আমি একটু অভিক স্যারের কাছেই যাওয়ার চেষ্টা করবো। অভিক স্যার, যে বিষয় নিয়ে এতক্ষণ রবীন স্যারের কাছে আলোচনা হচ্ছিল, যে কোর্সেস নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং ঠিক যা যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো যদি জানতে চাই, সেগুলো যদি সকলের জন্য একবার বিস্তারিত তুলে ধরা যায় আর কি আলোচনার মধ্য দিয়ে। নিশ্চয়ই। আসলে অ্যাডামাস ইউনিভার্সিটিতে আমাদের যে লক্ষ্য আছে বা আমরা যে লক্ষ্য ধরে এগোচ্ছি, দেখুন, পড়াশোনা তো ছেলেমেয়েরা করতেই আসছে, কিন্তু শুধু পড়াশোনা করলে তো হবে না। পড়াশোনার সাথে তাদের বিকাশও খুব ইম্পর্টেন্ট, এবং তার জন্য আমাদের ধরুন 120 একর ক্যাম্পাস আছে। ক্যাম্পাসে আমাদের খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা আছে। এটাও আমি জানিয়ে রাখি যে আমরা খেলাধুলাকে অত্যন্ত এনকারেজ করি। আমাদের প্রায় 100-র ওপরে ছেলে মেয়েকে আমরা স্কলারশিপ দিয়ে পড়াচ্ছি যারা খেলোয়াড়, এবং ভবিষ্যতে খেলাধুলা নিয়ে আমাদের আরও অনেক কিছু করার ইচ্ছে আছে। প্লাস আমাদের ধরুন নবীন স্যার বললেন 10টা স্কুল আছে, তার আমাদের প্রায় 100টা ল্যাব আছে, 100টা প্রায় ল্যাবরেটরি আছে, প্রায় 50টার ওপরে লাইব্রেরি আছে। আমাদের এখানে হোস্টেল আছে ছেলেদের এবং মেয়েদের, দুটো মিলিয়ে আমাদের প্রায় 1100 ক্যাপাসিটি। মানে ক্যাম্পাসের যে গেট আপনি দেখতে পাচ্ছেন পাশের ছবিতে, এই গেটের ভেতরেই কিন্তু আমরা প্রায় 1100 ছেলে মেয়েকে রাখতে পারি। প্লাস আমাদের ফ্যাকাল্টি থাকার ব্যবস্থা আছে, আমাদের 24 ঘন্টা খোলা ক্যান্টিন আছে। আরেকটা জিনিস যেটা আমরা এখানে খুব করার চেষ্টা করছি, কারণ দেখুন, ছেলেমেয়েরা এখানে পড়তে আসছে, এবং তারা যে শুধু ক্লাসের সময় পড়বে, বাড়ি চলে যাবে বা হোস্টেলে চলে যাবে তা কিন্তু নয়। এখন কারুর তো ইচ্ছে করতেই পারে রাত্রিবেলা এসে সে একটু ল্যাবে কাজ করবে, বা একটু লাইব্রেরিতে বসবে, বা নিচে এসে একটু বন্ধুবান্ধবের সাথে গল্প করবে, একটু স্ন্যাক্স হবে। তো সেই সমস্ত ব্যবস্থা 24/7 কিন্তু আমাদের ক্যাম্পাস খোলা। সুতরাং সেই ফেসিলিটিগুলো স্টুডেন্টরা যখন ইচ্ছে তখন কিন্তু অ্যাভেল করতে পারে। আমার মতে এত স্বয়ংসম্পূর্ণ একটা ছাদের তলায় বা একটা জায়গায় এই সমস্ত ফেসিলিটি খুব কম জায়গাতেই আছে।
একদম, এবং সেক্ষেত্রে যেহেতু ফ্যাসিলিটিস রয়েছে প্রচুর ধরনের, এবং ঠিক সেই জায়গায় শুধুমাত্র ছাত্রছাত্রীরা যারা আসছেন, একদমই স্যার অভিক স্যার যেটা বলছিলেন যে শুধুমাত্র পড়াশুনো, তার চারপাশে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এন্টারটেনমেন্ট বা বিনোদনটাও সাময়িকভাবে ভীষণভাবে প্রয়োজন। কারণ আমরা সকলেই জানি যে শুধুমাত্র মুখ বুজে পড়াশুনো করলেই যে তার সঠিক ওয়েতে পড়াশুনো হচ্ছে, নচেত হচ্ছে না, এই জায়গাটাও কিন্তু একেবারে নয়। আমি আশা করি স্যারেরা আমার সঙ্গে একমত হবেন। আমি নবীন স্যারের কাছেই আসবো সেই ঠিক বিষয়টা নিয়ে, যে এই সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যেই অনেক কিছু কাজ করে, শুধুমাত্র ছাত্রছাত্রী তো নয়, অভিভাবক অভিভাবিকা, তাদের সিদ্ধান্ত, তাদের চাওয়া পাওয়ার একটা প্রভাবও স্টুডেন্টদের মধ্যে পড়ে। তাই এই সময় দাঁড়িয়ে স্টুডেন্ট ডিমান্ড কি বলছে, তারা কোন সাবজেক্টে বেশি এগোতে চাইছে, কোন সাবজেক্ট নিয়ে তারা পড়াশুনো করতে চাইছে এই সময় দাঁড়িয়ে? দেখুন, যেটা আমি আগেই বলছিলাম, পৃথিবী অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগের ট্রেডিশনাল কোর্সগুলো আর খুব একটা চলছে না, বা ট্রেডিশনাল কোর্সের মধ্যেও অনেক নতুন জিনিস না থাকলে তারা হয়তো এমপ্লয়েবিলিটি ক্ষেত্রে মার খেয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। এই জিনিসগুলোকে মাথায় রেখে আমি দুটো জাস্ট জিনিস বলবো, যেগুলো মোটামুটি যেগুলো নতুন ইউনিভার্সিটি আমাদের, আপনি বলতে পারেন নিউ এজ ইউনিভার্সিটি। তো নিউ এজ ইউনিভার্সিটিস, এদের দু তিনটে বৈশিষ্ট্য আছে, দু তিনটে ক্যারেক্টারিস্টিক। যে কোনো ট্র্যাডিশনাল কোর্সেও আমরা কিন্তু নতুন কন্টেন্ট ঢোকাতে পারি, এবং আমরা করেওছি সেটা। যেমন ধরুন অ্যানালিটিক্স, একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে চাকরির ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে। অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং। আজকে কোনো ছেলে বা মেয়ে, ইভেন ধরুন মিডিয়া, আপনাদের ফিল্ডে মিডিয়াতে বা আর্টসে বসে বা হিস্ট্রি লতে বসে কেউ যদি বলে যে আমি ব্লকচেন জানবো না, বা আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বুঝবো না, আজকে আমার মনে হয় তার জন্য ক্যারিয়ারে সাকসেস হওয়া একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। সো পুরনো বা ট্রেডিশনাল কোর্সগুলোতে নতুন জিনিস ঢোকানো বা নতুন প্রোগ্রাম বের করা প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য, যে কোনো চাকরি বা ইন দ্য লং রান ইভেন ক্যারিয়ার্স, সবকটাই ক্যারিয়ার কিন্তু একটু সার্ভিস ওরিয়েন্টেড হয়ে গেছে। আগে, জাস্ট টু গিভ অ্যান এক্সাম্পল, আগে একটা লোকে গাড়ি কিনতো এবং সার্ভিসটা নিয়ে খুব একটা, গাড়ি যারা বিক্রি করছে, যে কোম্পানি বিক্রি করছে, তারা খুব একটা এটা নিয়ে মাথা ঘামাতো না। আজকে একটা নতুন কাস্টমার গাড়ি কেনার আগে 5 বার ভাবছে আমার গাড়ির সার্ভিসটা কে দেবে। এবং ইন অল প্রবাবিলিটি যারা গাড়ি বিক্রি করছে তারাও কিন্তু সার্ভিসটাও দিয়ে দিচ্ছে, তারা ইন্স্যুরেন্সটাও দিয়ে দিচ্ছে বা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিচ্ছে। সো দিস ইজ হোয়াট ইজ কল্ড দ্য সার্ভিটাইজেশন অফ দ্য ইকোনমি। এই যে সার্ভিস ওরিয়েন্টেড ইকোনমি হয়ে গেছে, তার জন্য ছেলে মেয়েদের বেশ কিছু নতুন স্কিল শেখার দরকার হয়ে পড়েছে। নতুন যারা ইউনিভার্সিটি খোলেন বা আমাদের মতো যারা নিউ এজ ইউনিভার্সিটি, তারা কিন্তু মাথায় রেখে এই সবগুলো তারা প্রোগ্রাম স্টার্ট করেছে। থার্ড জিনিস যেটা আমি বলবো, যে আমার কলিগ অভিকবাবু যেটা বলছিলেন, আজকের এডুকেশন যদি আউটকাম বেসড এডুকেশন না হয়, তাহলে কিন্তু সেই এডুকেশনের কোনো দাম নেই। অ্যান্ড পার্টিকুলারলি ইউনিভার্সিটিস যারা হায়ার এডুকেশন নিয়ে চর্চা করেন বা রিসার্চ করেন, আমাদের কিন্তু আউটকামটা খুব ক্লিয়ারভাবে স্টুডেন্টদের কাছে তুলে ধরতে হয় এবং এটা নিয়ে ভাবতে হয়। আউটকাম বেসড এডুকেশন, একটা স্টুডেন্ট পড়াশুনো করে আইদার টু বিকাম আ রিসার্চার, or to get a job, or to be an entrepreneur। এই তিনটে মেইন রাস্তা তার সামনে খোলা থাকে। হয় সে নিজের ব্যবসা শুরু করবে, বা সে রিসার্চ করে হায়ার এডুকেশন করে হয়তো আমার মতো প্রফেসর হবে, বা সে কোনো কোম্পানিতে চাকরি করবে। এবং এই তিনটে দিকের 3 ধরনের স্কিল সেট কিন্তু আলাদা। এই গোটা বিষয়টা নিয়ে আলোচনা আসবে, একটু বিরত করছি, একটা ফোন রয়েছে, আমি একটু ফোনটা নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে প্রদীপ প্রামাণিক বলছি। বেশ, কি প্রশ্ন রয়েছে বলুন। আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে প্রদীপ প্রামাণিক বলছি। হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনার প্রশ্নটা বলুন। প্রশ্ন হচ্ছে, আমার ছেলে ধরুন এবার মাধ্যমিক দিয়েছে, এখানে কি ভর্তি হবে? বলছি আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এবার এখান থেকে কি আইওটি কোনো ইয়ে করা যায়?
ওনার ছেলে জাস্ট মাধ্যমিক দিয়েছে। মাধ্যমিক মানে এই ইয়ারে মাধ্যমিক পাস আউট হবে, তাই তো? তার পরবর্তী স্টেপ আপনি জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, আপনি টেলিভিশন সেটের ভলিউমটা দিয়ে এবার শুনতে থাকুন গোটা অনুষ্ঠানটা। আশা করি আপনার প্রশ্নের উত্তর স্যারেরা দিতে পারবেন। স্যারের কাছে আসবো স্যার। আপনার ছেলে জাস্ট মাধ্যমিক দিয়েছে, আমরা ইউনিভার্সিটি কিন্তু, একদমই তাই। এবং অ্যাডামাস ইউনিভার্সিটিতে উচ্চ মাধ্যমিকের পরে গ্র্যাজুয়েশন করার থেকে আমাদের প্রোগ্রামগুলো শুরু। তা আপনাকে আরও 2 বছর এখন ওয়েট করতে হবে ইউনিভার্সিটিতে ছেলেকে ভর্তি করবার জন্য। বাট আপনার প্রশ্নের একটা উত্তর আমি দিতে পারি। আজকের দিনে যেটা আমি বলছিলাম, প্রচুর লাইন খোলা হয়ে গেছে, প্রচুর নতুন লাইন। ছেলে আপনার বা যে কেউ, শুধু আপনি না, যে কোনো অভিভাবক আজকের দিনে তাদের ছেলে মেয়েদের ইচ্ছেটাও যেন একটু ভালোভাবে দেখে তারা কোন লাইনে যেতে চাইছে। একটা জিনিস মনে রাখবেন, আমরা যারা বাবা মা তাদের চেয়ে কিন্তু ছেলেদের বা মেয়েদের অ্যাওয়ারনেসটা কিন্তু আজকের দিনে অনেক বেড়ে গেছে। তারা অনেক কিছুর ইন্টারনেট ঘাঁটছে, অনেক কিছু ব্যাপারে জানছে। আমার মনে হয় সেটাকেও কাজে লাগাবেন। প্লাস আমাদের নিজেদের তো একটা ইচ্ছে তো থাকেই, সবসময় বরাবরই এটা থাকে মা বাবাদের ইচ্ছে। কিন্তু আমার মনে হয় মা বাবার ইচ্ছের সাথে ছেলে মেয়ের তাদের কি ইচ্ছে বা তাদের কি প্রবণতা, টু উইচ লাইন দে আর ইনক্লাইন্ড টু, আপনি ওই জিনিসটা দেখে তারপরে তাকে ক্যারিয়ার একটা গড়ে তোলার সুযোগ করে দেবেন। মা বাবার তো ওটাই সবচেয়ে বড় দায়িত্ব। তবে হ্যাঁ, এখন আপনার আরও 2 বছর এখন ওয়েট করুন, তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি করবেন। একদম, এই 2 বছর ছেলেকে বা আপনার সন্তানকে বলুন ভীষণ মনোযোগ দিয়ে পড়াশোনা করতে, যাতে পরবর্তী ক্যারিয়ারটা আরও অনেক বেশি স্মুথ হয়, নিজের জন্য আরও অনেক বেশি তাহলে উপকৃত হবেন তারা। আমি অবশ্যই নবীন স্যার যেমনটা বলছিলেন সেই আলোচনায় তো থাকবোই, ঠিক কোন কোন পথ খোলা রয়েছে। নতুন এই সময়ে দাঁড়িয়ে নিউ জেনারেশন তারা অনেক বেশি তাদের ভাবনা চিন্তাকে প্রসারিত করতে পারছে থ্রু নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, বা তারা এখন অনেকভাবে মুঠোফোন যেহেতু বন্দি আমরা, তাই ইন্টারনেটেও তারা অনেক বেশি সচ্ছল, অনেক কিছু জানতে পারছে। আমি অভিক স্যারের কাছেই আসবো এই বিষয়টা নিয়ে, যে অনেক বাধা বিপত্তি থাকে, অনেক প্রতিকূলতা থাকে ছেলে মেয়েদের বেড়ে ওঠার পিছনে, এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একটু আগেই নবীন স্যার যেমনটা বলছিলেন যে অভিভাবকদের একটা চিন্তাধারা থাকে এবং ছেলে মেয়েদের একটা চিন্তাধারা থাকে। এরকম কিছু ফেস করতে হয় যাতে সেই দুটো চিন্তাধারা থেকে একটা জায়গায় এসে একটা পড়ুয়া সে সঠিক পথ বেছে নিল? দেখুন, হতেই পারে। মানে এখন যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে লাস্ট 1 বছরে আমরা সবাই জানি আমরা একটা অন্য ধরনের সিচুয়েশান বা প্যান্ডামিকের ভেতর দিয়ে যাচ্ছি। অনেক কিছু খারাপ আছে, কিছু কিছু এর থেকে কিন্তু লার্নিংও হয়েছে আমাদের। সেটা হচ্ছে যে দেখুন, বিশেষ করে আমি পড়াশোনার দিকে কথা বলি, যেহেতু আমরা এখানে পড়াশোনা নিয়েই কথা বলছি। সেটা হচ্ছে দেখুন, একটা স্টুডেন্ট কিভাবে পড়তো সে সম্পূর্ণ কিন্তু নিজেকে পাল্টে ফেলতে পেরেছে। দেখুন, 3টে স্টেজ আছে, একটা স্টুডেন্ট, একটা টিচার, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি, মানে যে প্রতিষ্ঠান। স্টুডেন্টের ক্ষেত্রে কী হয়েছে, স্টুডেন্টকে যেহেতু বয়সটা কম, তার আপনি যে মুঠোফোন বলে যে জিনিসটা বললেন সেটার সাথে যেহেতু তার হৃদ্যতা বেশি বা মোর অ্যাকাস্টাম, সে কিন্তু অনেক তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পেরেছে। এবং শুধু তাই নয়, মানে টিচাররা যে পড়াচ্ছে সেইটা নয়, তার কাছে কিন্তু এখন বাইরের জগৎটাও খুলে গেছে। এখন কিন্তু যেহেতু এটা ডিজিটালে হচ্ছে, দের ইজ নো ব্যারিয়ার, দের ইজ নো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার, হি ক্যান লার্ন ফ্রম এনিওয়্যার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। একেবারে স্যার, এই বিস্তারিত আলোচনায় আসবো। একটা ফোন রয়েছে, আমি একটু বিরত করছি, একটা ফোন নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? ম্যাডাম নমস্কার। আমি একটু স্যারদের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, বলুন আপনার কি প্রশ্ন রয়েছে? হ্যাঁ, আমার মেয়ে বিসিএ এই মানে এবার 2nd ইয়ার হবে, মানে 2nd সেমিস্টার। তা স্যার, ও বিসিএ কমপ্লিটের পরে মানে এমবিএটা করতে চাইছে, এমসিএ না করে। সেইটা করলে কি অপশন, মানে কি সুবিধে বা অসুবিধে একটুখানি জানতে চাইছি। মানে এমসিএ না করে যদি এমবিএটা করে বিসিএর পরে, আর আপনার এই অ্যাডামাস থেকে সেটা সম্ভব কিনা এমবিএটা সেইটা জানার জন্য একটুখানি মানে সুবিধা হতো যদি একটু গাইড করতেন স্যার। একদমই, আপনাকে অনেক ধন্যবাদ জানাবো ফোন করবার জন্য। আপনি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে অনুষ্ঠানটা শুনুন, স্যারেরা অবশ্যই আপনাকে গাইড করবে। স্যার, ম্যাডাম, আপনার ছেলে বা মেয়ে যে বিসিএ করার পরে এমবিএ করতে চাইছে, কিন্তু ক্ষতি কি? বিসিএ বা ব্যাচেলার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মনে রাখবেন বিসিএ হচ্ছে একটা একটু ন্যারো ফিল্ড, পথটা একটু যেন সংকীর্ণ,
কম্পিউটার অ্যাপ্লিকেশনস নিয়েই তাকে কাজ করতে হবে। একটা স্পেশালাইজেশনের লাইনে ও ঢুকে পড়েছে বিসিএ করে। এমসিএ করলে কিন্তু ওই পথটা আরও ন্যারো হবে বা আরও একটু বেশি স্পেশালাইজেশন হবে। যদি তার সেটা পছন্দের লাইন, অবশ্য আমি বলবো তাকে এমসিএ করা উচিত। কিন্তু যখন তার এমবিএ করার দিকে ঝোঁক এখন হয়েছে, আপনাকে বলে রাখি তাতে কোনো ক্ষতি নেই, বরঞ্চ তার লাভই হবে। কারণ এমবিএ অর্থাৎ মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তার কিন্তু পথটা অনেকটাই প্রশস্ত হয়ে যাবে। সে এবার কিন্তু ওই কম্পিউটার স্কিলস নিয়ে যে কোনো ইন্ডাস্ট্রিতে যেতে পারবে। বিসিএ বা এমসিএ মানে তাকে হয় কম্পিউটার রিলেটেড কোনো ফিল্ডে ঢুকতে হবে বা কম্পিউটার রিলেটেড কাজই সে করবে। এমবিএ করলে তার তো কম্পিউটার স্কিলটা থাকলোই, তার সাথে সাথে তার অন্যান্য যেসব সেক্টরগুলো, ধরুন আপনার মেয়ে হয়তো অটোমোবাইল সেক্টরে চাকরি করবে বা ফাইন্যান্সিয়াল সেক্টরে চাকরি করবে বা ধরুন এফএমসিজি, এই হিন্দুস্তান ইউনিলিভার বা পিএনজির মতো কোম্পানিতে চাকরি করবে। বিসিএ করা থাকলেও মানে কম্পিউটারে সে দক্ষ, এমবিএ করা থাকবে তার মানে সে ম্যানেজমেন্ট বা বিজনেস সম্বন্ধেও জানবে, তার পথ অনেক বেশি প্রশস্ত হবে। সো একেবারে চিন্তা করবেন না, আপনার মেয়ে ঠিক ভালো লাইনই চুজ করছে। একদম, এবং অভিক স্যারের কাছে যাবো ঠিক যেখানটায় আমি বিরত করেছিলাম স্যার, আপনি যেমনটা বলছিলেন। আমি বলছিলাম যে এই আমাদের এই যে কারেন্ট সিচুয়েশন ধরুন 1 বছর 1.5 বছর হতে চলছে, তাতে কে কিভাবে এফেক্টেড হয়েছে এবং কে কিভাবে সেটাকে কোপ আপ করছে। স্টুডেন্টরা যেহেতু এই ডিজিটালে দক্ষ বা তাদের পক্ষে জিনিসটা তারা আগে থেকেই ফোন এবং ইন্টারনেট এবং ল্যাপটপে দক্ষ, তো সেই জন্য তারা অ্যাডাপশনটা তাদের ভালো হয়েছে এবং তাদের কাছে একটা দিগন্ত খুলে গেছে, সেটাও আমি বলছিলাম। এবার আসি যারা পড়াচ্ছেন তাদের কথা। যারা পড়াচ্ছেন তারা কিন্তু অত্যন্ত দ্রুত নিজেদের পাল্টে, যারা ক্লাসে পড়াতেন এবং তারা এখন অনলাইন পড়াচ্ছেন, ব্যাপারটা কিন্তু খুব সোজা নয়। এতদিন ধরে তারা যেটা পড়াচ্ছেন, অনলাইনে কোর্স তৈরি করে, মেটেরিয়াল তৈরি করে, অনলাইনে সামনে বসে উইথ অল দ্য ডিফিকাল্টিজ অফ ইনফ্রাস্ট্রাকচার, তারা কিন্তু এটা করছেন। মানে তারা প্রমাণ করে দিয়েছেন যে শিক্ষকরাও কিন্তু ভালো ছাত্র এবং ছাত্রী। তো তারাও কিন্তু এখন অত্যন্ত দক্ষতার সাথে এই ব্যাপারটাকে অ্যাডপ্ট করে এটাকে সেই জায়গায় নিয়ে গেছেন যাতে সিমলেসলি ক্লাস হচ্ছে। ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হচ্ছে, ধরুন আমাদের ক্যাম্পাস আছে, আমাদের লাইব্রেরি আছে, ল্যাবরেটরি আছে, এগুলো আমাদের ছেলেমেয়েরা এখন ইউটিলাইজ করতে পারছে না, কারণ তারা আসতে পারছে না। সেই জন্য ইউনিভার্সিটিও কী করেছে, পুরো ব্যাপারটাকে অনলাইনে নিয়ে গেছে, ইনফ্রাস্ট্রাকচার লাগিয়েছে। লাইব্রেরিটাকে আমরা যাতে অনলাইনে অ্যাভেলেবেল করতে পারি তার চেষ্টা চলছে এবং কিছুটা অনেকটাই কাজ হয়েছে। ল্যাবরেটরি কিভাবে এখান থেকে ইউজ করা যায় অনলাইনে, সেই কাজ। পরীক্ষাগুলোকে অনলাইনে নিয়ে যাওয়া হয়েছে এবং সেইভাবেই কিন্তু আমরা এরমভাবে অ্যাডাপ্ট করেছি ফর দিস পার্টিকুলার প্যান্ডামিক সিচুয়েশান। এই ক্ষেত্রে আমি এটাও বলে রাখবো, ধরুন আমার যে লাস্ট ইয়ারের প্লেসমেন্ট হয়েছে, আমার 93-94% ছেলেমেয়েরা প্লেসড হয়েছে ভালো ভালো কোম্পানিতে, বিপ্রো থেকে শুরু করে, ইনফোসিস থেকে শুরু করে, বাইজুস থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে ভালো ভালো প্লেসমেন্ট হয়েছে। কিন্তু পুরো প্রসেসটাই কিন্তু অনলাইনে হয়েছে। ছেলেমেয়েরা অনলাইনে পরীক্ষা দিয়েছে, অনলাইনে ইন্টারভিউ হয়েছে, অনলাইনে তাদেরকে প্রশ্ন করা হয়েছে এবং তারা অনলাইনে সাকসেসফুল হয়েছে এবং তারা অনলাইনেই চাকরি জয়েন করেছে। সুতরাং হ্যাঁ, অবভিয়াসলি দিস ইজ নট দ্য আইডিয়াল ওয়ে, কারণ আমরাও বিশ্বাস করি যে ইউনিভার্সিটিতে এসে পড়ার একটা তার একটা আলাদা প্রয়োজন আছে, যে ইন্টারাকশন হয়, যে ইন্টারঅ্যাক্টিভিটি হয়, সেটারও প্রয়োজন। কিন্তু এই সিচুয়েশনে পরিস্থিতি আমাদেরকে অনেক বেশি অনলাইন নির্ভর নিয়ে গেছে, কিন্তু আই থিঙ্ক এভরিবডি হ্যাজ চ্যাম্পিয়নড অ্যান্ড টেকেন ইট ফরওয়ার্ড ইন দ্য রাইট ওয়ে। একেবারে স্যার, আলোচনায় আসবো। আর একটা ফোন নিয়েছে, ফোনটা নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার মা, আমি রাজস্থান থেকে রুম্পা অধিকারী। বেশ, আপনার কি প্রশ্ন রয়েছে বলুন। হ্যাঁ, আমার ছেলে এবার 12 মানে পরীক্ষাতে এবার পাইনি, সিবিএসই বলে, তো 12-এ কমার্স করছে। তো ওকে আমরা জিজ্ঞেস করতে ছেলেকে যে তুমি কি নিয়ে করতে চাও, আমাদের উপরে ডিসাইড করতে হবে, মানে আমাদের গভর্নমেন্ট থেকে ডিসাইড করতে বলছে আমরা যেটা করবো। এবার আমরা বলতে কি করাবো, তো অনেক বিকম করে বিয়ে করাতে, এটা কি ঠিক হচ্ছে না? আচ্ছা, আমি একটু বলি, নেটওয়ার্কটা একটু সমস্যা করছে, সে জায়গায় দাঁড়িয়ে আমি যে কটা প্রশ্নের চেষ্টা করছি আপনাকে প্রশ্ন করাবার, আপনি একটু উত্তর দিন যে আপনার ছেলে ক্লাস 12 পাস আউট, এবছর যেহেতু পরীক্ষা হয়নি, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, কি নিয়ে পড়াশোনা করেছে? 11-12 এর সাবজেক্ট কি ছিল?
হ্যাঁ, ও কমার্স নিয়ে পড়ছে। কমার্স নিয়ে পড়াশোনা করেছে। এবার আপনারা যা সিদ্ধান্ত নেবেন আপনার ছেলে সেই সিদ্ধান্তেই এগোবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে না কি জিজ্ঞেস করলেন এটা বিকম? আচ্ছা, আপনি আর কি জিজ্ঞেস করেছেন বলুন? বিকম বা এই ধরনের কিছু জিজ্ঞেস করলেন? হ্যাঁ, ওকে আমি মনে করেছিলাম যে বিবিএ করিয়ে এমবিএ করাবো। বিবিএ না বিকম সেটা আচ্ছা। সেটা বলে না, আমি বলেছিলাম বিবিএ করিয়ে এমবিএ করাতে, তো আমার ছেলে এখন বলছে যে না, ও বিকম করে এমবিএ করতে চায়। তো এটা কি ঠিক হবে? মা বাবা চাইছে বোধহয় বিবিএ আর ছেলে চাইছে আছে বিকম, একদমই তাই। ঠিক আছে, আপনি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকুন। স্যার এটা বলবেন, স্যার বলুন কি বলবেন। ম্যাডাম, ছেলে যদি বিকম করতে চাইছে ওকে বিকমই করতে দিন। আপনারা যদি বিবিএ চাইছেন আপনারা একটু বোঝান যে বিকম এবং বিবিএ যে কোনো একটা লাইন, যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো পথে এগিয়ে আবার এমবিএ করা যায়। তাই এমবিএর জন্য যে বিবিএ দরকার সেরকম কোনো কথা নেই, বিকম করেও ছেলেমেয়েরা এমবিএ করতে পারে। অতএব ইট শুড বি কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন আপনার ছেলে কোন লাইনটা পছন্দ করে। দেখুন, বিবিএ বা বিকম আগেইন ইজ এ 3 ইয়ার প্রোগ্রাম, 3 বছর তাকে সেই এরিয়াতে পড়াশোনা করতে হবে। অতএব তার একটা ভালো লাগার ব্যাপারটাও কিন্তু আপনাদের দেখতে হবে একটু। আর পরবর্তীকালে এমবিএ করার জন্য যেটা আবার বলি, বিবিএ হোক বা বিকম হোক, এলিজিবিলিটি কিন্তু দুটোরই আছে। ও কিন্তু পরে এমবিএ করতে পারবে বিকম করলেও বা বিবিএ করলেও, তাই কোনো চিন্তা নেই। বরঞ্চ আপনারা দেখুন তার কোন সাবজেক্টগুলো পছন্দ হয় বেশি। যদি তার কমার্স সাবজেক্ট মানে অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন, এইসব সাবজেক্ট যদি তার বেশি পছন্দ তাকে বিকম করান। কিন্তু তার যদি ধরুন একটু মার্কেটিং ঘেঁষা একটু সাবজেক্ট, নতুন সাবজেক্ট অবভিয়াসলি তার জন্য, সেই সব সাবজেক্টও যদি পড়ার ইচ্ছে বেশি থাকে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মার্কেটিং ম্যানেজমেন্ট বা আইটি ম্যানেজমেন্ট, তাহলে তাকে বিবিএ করান। বেশ, আমরা একেবারে অনুষ্ঠানে যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, কথা অ্যাড করব জাস্ট একটা ফোন নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কি প্রশ্ন রয়েছে আপনার? হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, আমার একটা কোয়েরি রয়েছে। আপনাদের মানে আমি ওয়ার্কিং প্রফেশনাল, তো আপনাদের ওখানে কি এক্সিকিউটিভ প্রোগ্রাম বা এমবিএর আদার্স কোনো কারিকুলাম কিছু রয়েছে যাতে আমরা সেটাকে অ্যাটেন্ড করতে পারি? বেশ, আপনি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকুন। স্যার বলুন। ম্যাডাম, আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আপনি ওয়ার্কিং প্রফেশনাল এবং আপনার অলরেডি মাস্টার্স করা আছে। আর যদি আপনার মাস্টার্স করা থাকে এবং আপনি পরবর্তীকালে যদি পিএইচডি করতে চাইছেন, তাহলে আমার এই প্রত্যেকটি 10টা স্কুলেই কিন্তু পিএইচডি প্রোগ্রামের ব্যবস্থা আছে, ডিপেন্ডিং অন ইয়োর এরিয়া। আর যদি আপনি গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট করতে চাইছেন অ্যাজ এ ওয়ার্কিং প্রফেশনাল, সেই ব্যবস্থাটা আমাদের এখনও নেই। মানে উই ডু নট হ্যাভ আ ডিস্টেন্স এডুকেশন প্রোগ্রাম, সেটা আমরা এখনও স্টার্ট করিনি। তার অনেক রিকোয়ারমেন্ট আছে, হয়তো আর 1-2 বছরের মধ্যে আমরা এটা স্টার্ট করে দেব। এখন আপাতত কিন্তু আমাদের ডিস্টেন্স এডুকেশনে মাস্টার্স করার কোনো স্কোপ নেই। পিএইচডিটা আমরা পার্ট টাইম করাই, সেই জন্য আমি পিএইচডির কথা বললাম। আপনি যদি মাস্টার্স করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই পিএইচডির জন্য এনরোল করতে পারেন অ্যাডামাস ইউনিভার্সিটিতে, এবং একটা পিএইচডি আপনি 2 থেকে 3 বছরের মধ্যে যদি ভালো কাজ করেন, ডেডিকেটেডভাবে কাজ করেন, আপনি পিএইচডি হয়ে যাবেন। বেশ, অভিক স্যারের কাছে যাব। অভিক স্যার, আমি জাস্ট ওই বিকম নিয়ে একটা কথা বলছিলাম যে আমাদের এবছর থেকে বিকম যে মার্কেট দেখে, মানে চাকরির অ্যাঙ্গেলটা দেখে, আমরা বিকমের কয়েকটা খুব ইন্টারেস্টিং ভেরিয়েন্ট শুরু করেছি বা শুরু করতে চলেছি। মানে ধরুন বিকম ইন ক্যাপিটাল মার্কেটস, মানে আপনি বিকমও শিখলেন, আপনি মার্কেট সম্বন্ধে, ক্যাপিটাল মার্কেট কীভাবে কাজ করে, তার নিউয়ান্সেস কী, এগুলো আপনি জানতে পারবেন। সুতরাং সেইগুলো আপনিও, যদি আপনার ছেলে বিকমে ইন্টারেস্টেড থাকে, সেই কোর্সগুলো সে দেখতে পারে। আমার মনে হয় সে কিছু ইন্টারেস্টিং জিনিস পাবে। সেই একেবারে নবীন স্যারের কাছে যাব খুব সংক্ষেপে। স্যার, পড়ুয়াদের উদ্দেশ্যে বা যারা এগোতে চাইছে অ্যাডামাসের হাত ধরে, তাদের জন্য কি বার্তা দেবেন? জাস্ট ছোট দুটো কথা। এখন অবধি যেভাবে পড়াশোনা করেছো, নিজেদেরকে একটু আরও বেটার করতে হবে। সে যে লেভেলেই থাকবে, এখন যদি বি লেভেলে আছো, এ লেভেল হতে হবে। এ লেভেলে যদি আছো তাহলে A+ হতে হবে। আগামী দিনে চাকরি বা ক্যারিয়ার কিন্তু, যদিও পথ অনেকগুলোই খুলছে, কিন্তু প্রত্যেকটা পথের কম্পিটিশনটাও কিন্তু গ্লোবাল। আমরা যখন তোমাদের বয়সে ছিলাম, আমি ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, তখন কিন্তু আমরা এই গ্লোবাল ব্যাপারটা অতটা মাথায় থাকতোও না সেই সময়।
আর পৃথিবী তখন এতটা চেঞ্জ হয়নি। আজকে কিন্তু যে কোনো চাকরিতে তোমরা ঢুকবে, তোমরা কিন্তু ইউ উইল এন্টার অ্যাজ এ গ্লোবাল এমপ্লয়ি, এবং সে জায়গায় দাঁড়িয়ে সেই সুযোগের সদ্ব্যবহারটাও সকলকে করতে হবে। পড়াশোনাটা হার্ড, ইউ হ্যাভ টু বি এ হার্ড ওয়ার্কার অ্যান্ড ট্রাই টু নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। একদম। এবং সে জায়গা দাঁড়িয়ে সময় যেহেতু একেবারেই শেষ, অভিক স্যার, নবীন স্যার, দুজনকেই অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে এতটা প্রিসিয়াস সময় দেওয়ার জন্য। এবং সেই জায়গা দাঁড়িয়ে আপনারাও সকলের সঙ্গে থাকুন, ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ।